শেষ হলো প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি। প্রচারণা যুদ্ধে নামতে প্রার্থীদের অপেক্ষা মাত্র ৩ দিনের। সব মিলিয়ে দেশের মাঠে ময়দানে সব জায়গায় একই আলোচনা, ভোট। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। সঙ্গে আছে আমি শাতিলা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। গণতন্ত্রের জন্য আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। আর শোক নয়, এবার নিরাপদ বাংলাদেশ গড়তে মুক্তিকামী মানুষের বিজয়গাথা রচনার আহ্বান। এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামায়াত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরে জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। আর জোটে ফিরতে চায় না ইসলামী আন্দোলন। ৩০টির মধ্যে ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। এবং বরগুনা ২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আলোচনায় হাত পাখার প্রার্থীও। গাজীপুর ১-এ জয় পেতে মরিয়া বিএনপি জামাত। আমরা এতক্ষণ শিরোনাম দেখছিলাম, এবার এই আজকের দিনের আলোচিত কিছু ঘটনা সম্পর্কে আমরা জেনে আসব আমাদের যে আয়োজন, সেই আয়োজন শুরুর আগে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদগুলো আসলে কি আছে। গণতন্ত্রের জন্য আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ, এটা বলেছেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। এই সাক্ষাৎ যে পর্বটি, সেই পর্বটি হচ্ছে যমুনায়, এবং যমুনার যে সাক্ষাৎ পর্বটি হচ্ছে হয়তো গণমাধ্যম কর্মীদের যারা উপস্থিত রয়েছেন তাদেরকে জামাত আমির বেরিয়ে হয়তো কথা বলবেন, কিংবা হচ্ছে সেক্রেটারি জেনারেল কথা বলবেন। জানা যাবে আসলে সেই আলোচনায় কি কি ফলাফল এলো। জোটে ফিরছে না ইসলামী আন্দোলন। এই যে জোটে ইসলামী আন্দোলন ফিরছে না, এর ফলে 10 দলের যে জোট, সেই দলের যে বাদবাকি আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছিল, সেই আন্দোলনে সেই আসনগুলো কিন্তু এখন নতুন করে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এই 10 দলীয় জোট। এছাড়া এনসিপি যে 30টি আসন পেয়েছে এই জোটের কাছ থেকে, তার মধ্যে 27টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এটি ছিল একটি আজকের দিনের সংবাদ। এছাড়া ব্যালটে ত্রুটি, বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে জামাত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছে, যেটি আসলে নাগরিকের যে তথ্য, সেই তথ্য আসলে একটি রাজনৈতিক দলের পাওয়ার কথা না। সেই ব্যাপারে আসলে তিনি অভিযোগ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার একটি অভিযোগ তিনি গণমাধ্যমে করেছেন। আমরা আজকে যে মূল যে আমাদের আলোচনা, অর্থাৎ নির্বাচনের যে সারা দেশ জুড়ে যে নির্বাচনের খবর, সেটা নিয়ে যে আমাদের মূল আয়োজন, সেই আয়োজনে আজকে আমাদের প্রথম যে আসনটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বরগুনা 2। আমরা চলে যাচ্ছি বরগুনা 2-এ। আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের এই আসনটি বরগুনা 2। এই বরগুনা 2-এর মূল জাতীয় সংসদের কিন্তু এটি 110 নম্বর আসন, এবং এই যে 10 নম্বর আসনটি, এই 10 নম্বর আসনটি বেতাগী, বামনা এবং পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত। আমরা একটু মোটা দাগে দেখে আসি যে সেখানকার ভোটারদের তথ্যগুলো আসলে কীরকম হবে। আমরা দেখতে পাচ্ছি বরগুনা 2-এ যে এই যে উপজেলাটি রয়েছে, এখানকার মোট ভোটার রয়েছে 3,37,744 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,67,965 জন। নারী ভোটার রয়েছেন 1,69,775 জন। তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে রয়েছেন 4 জন। নতুন ভোটার রয়েছেন 17,557 জন। এই যে নতুন ভোটার যারা রয়েছেন, এই নতুন ভোটার, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী ভোটারের সংখ্যা বেশি। অর্থাৎ এই যে আসনটি রয়েছে, এই আসনটিতে নারী ভোটার কিন্তু তুরুপে তাস হিসেবে পরিগণিত হতে পারে। অর্থাৎ প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর চেষ্টা করবেন নারী ভোটারদের কাছে, কারণ তারা একটি বড় ভূমিকা রাখবেন ভোটে জয়ের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা একটু প্রার্থীদের পরিচয়গুলো একটু দেখে আসি, আসলে কারা কারা এখানে প্রার্থী রয়েছেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে নুরুল ইসলাম মনি। তিনি ধানের শীষ নিয়ে আসলে ভোটে মাঠে রয়েছেন এবং তিনি আসলে
বিএনপির একটি দীর্ঘদিনের রাজনীতিবিদ, অর্থাৎ বিভিন্ন ঝড় ঝাপটার মধ্যেও তিনি আসলে বিএনপির রাজনীতিতে অবদান রেখে চলেছেন। তো তিনি একজন ত্যাগী রাজনীতিবিদ বলা যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী রয়েছেন ডক্টর সুলতান আহমেদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তিনি এবার যে মনোনয়ন পেয়েছেন এই মনোনয়নে দেখা যাচ্ছে যে তার ভোটের প্রচারণা এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া বিভিন্ন জায়গা থেকে তিনি আসলে বিভিন্ন ধরনের জনসংযোগ চালাচ্ছেন, যেটি আসলে ভোটের ময়দানে তাকেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছেন হাতপাখার প্রার্থী। এই হাতপাখার যে প্রার্থী রয়েছেন মিজানুর রহমান কাশিমি, তিনিও কিন্তু ভোটের ময়দানে একটি বড় ভূমিকা রাখবেন এবং প্রতিদ্বন্দ্বিতায় তার নামটিও কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে বরগুনা 2 আসনটি কিন্তু, যেহেতু এই আসনটি হচ্ছে যে এক ধরনের পর্যটন এরিয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে পাথরঘাটা নিয়ে এই যে আসনটি রয়েছে, এখানে আমরা জানি যে দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, এখানকার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সর্বোপরি জেলেদের ব্যাপারে কারা আসলে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারতেন, শুধু প্রতিশ্রুতি না, তার ফলাফলটাও মানুষ পাবে। সেই জায়গা থেকে ভোটের ময়দানে কিন্তু অনেকগুলো হিসেব নিকেশের পরে আসলে ভোটাররা যার প্রতিশ্রুতিতে, যার উদ্যোগে, যার ক্যাম্পেইনে আসলে সফল হবেন, তারকেই কিন্তু ভোট দিবেন। আমরা এখন একটু চলে যেতে চাই আসলে আমাদের একদম সরজমিনে বরগুনা আমাদের প্রতিনিধির কাছে। আমাদের প্রতিনিধি রয়েছে সাইফুল মিরাজ। মিরাজ, আমাদেরকে একটু জানাবেন যে আসলে ভোটের ময়দানে এই বরগুনা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতাটা মূলত আসলে কি ধরনের, এবং তারা যে প্রচারণা চালাচ্ছেন কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? দেখুন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে বরগুনা 2 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বরগুনার 2 আসনটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 9ম সেক্টরের সাবসেক্টর ছিল বরগুনার বোকাবুনিয়ায়। তো এখানে বরগুনার যে 2 আসনের ভোটটাকে আরও বেশি সুন্দর করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জামাত ইসলামের শূরা সদস্য ডাক্তার সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও কিন্তু এখানে আরও 9 জন প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু ভোটের মাঝে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই আসনটিতে কিন্তু 3 লাখের বেশি ভোটার রয়েছেন এবং 1,66,000 হচ্ছেন পুরুষ ভোটার এবং 1,68,000 হচ্ছেন নারী ভোটার। মূলত এই আসনের ভোটের ফলাফল নির্ভর করবে, নারীরা যার ভোট বেশি পাবেন তিনি বিজয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এখানে কিন্তু তফসিল ঘোষণার আগ থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী এবং বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে বেশ কয়েকদিন ধরে যেহেতু বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর জন্য কিন্তু ভোটারদের মাঝে আবার আতঙ্ক বিরাজ করছে। তো এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এর আগে দুবার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার দলের যেমন ভোট রয়েছে ঠিক তেমনিভাবে তার নিজস্ব ভোটও রয়েছে। অন্যদিকে জামাত ইসলামের যিনি প্রার্থী তারও কিন্তু ভোট ব্যাংক রয়েছে, ইসলামী আন্দোলনের ভোট রয়েছে। তো সব মিলে কিন্তু এখানে আসলে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখানকার ভোটারদের তথ্য অনুযায়ী। তো এখানে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, আরও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। তো সেই সব জায়গায় কিন্তু ভোটারদের কাছ থেকে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার ভোটাররাও তাদের হিসেব নিষেধ করতে শুরু করেছেন। তো এই ছিল বরগুনা থেকে, আবার বরগুনা 2 আসন থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ মিরাজ। আসলে মিরাজের কাছ থেকে আমরা শুনছিলাম যে বরগুনার যে ভোটের ময়দান, সে ভোটের ময়দানে এই বরগুনা 2 আসনে আসলে কি ধরনের প্রতিশ্রুতি এবং ক্যাম্পেইন চলছে। এবার আমরা ঢাকার কাছে একটি আসনের দিকে চোখ ফেরাতে চাই, গাজীপুর 1 আসন। এই আসনটি কিন্তু শিল্পে, অর্থাৎ শিল্প কারখানার জন্য বিখ্যাত। এই যে আসনটি রয়েছে, এই আসনটির একটু আমরা সেই আসনের দিকে চলে যেতে চাই। আমরা যদি ঢাকার বিভাগের দিকে তাকাই এবং গাজীপুরের দিকে যাই, তাহলে আসলে গাজীপুর 1 আসনটি, সেটি হচ্ছে গুরুত্বের দিক থেকে আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 18 নম্বর ওয়ার্ড এবং কালিয়াকৈর যে উপজেলাটি রয়েছে সেই নিয়ে এই আসনটি গঠিত। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে একদম গাজীপুর যে মহাসড়কের পাশে হওয়ার কারণে এই আসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই আসনে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে রয়েছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই আসনটিতে আমরা দেখতে পাচ্ছি যে
ভোটার যারা রয়েছেন সেই ভোটারদের একটি মূল চাহিদা রয়েছে হচ্ছে পরিকল্পিত নগরায়ন থেকে শুরু করে এরকম বিভিন্ন ধরনের যে তাদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো রয়েছে। ভোটারদের যদি আমি একটু পরিসংখ্যানটা আপনাদের জানিয়ে দিতে চাই, তাহলে গাজীপুর আসনের মোট ভোটার সংখ্যা আসলে 7,20,939 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3,60,234 জন, নারী ভোটার রয়েছেন 3,60,693 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটারও আছে 12 জন। আমরা গাজীপুর এক আসনে যদি মোট ভোট কেন্দ্রের কথা বলি, তাহলে হচ্ছে এই যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেখানে 237টি ভোট কেন্দ্রে আসলে ভোটাররা ভোট দিবেন। তো এবার শুধুমাত্র আমরা পরিসংখ্যানের দিকে তো দেখলাম, এবার প্রার্থী যারা রয়েছেন তাদের দিকে দৃষ্টি দিতে চাই। সেটি হচ্ছে যে প্রার্থী এখানে প্রথমেই আমরা পাচ্ছি বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান। মুজিবুর রহমান কিন্তু আসলে দীর্ঘদিনের বিএনপির রাজনীতিবিদ এবং তিনি বিভিন্নভাবেই আসলে বিএনপির রাজনীতির সঙ্গে যেমন সংশ্লিষ্ট রয়েছেন, তেমনি হচ্ছে তিনি খুব জনপ্রিয় কিন্তু এই আসনের একজন প্রার্থী। এরপরে পাচ্ছি আমরা জামায়াতে ইসলামের প্রার্থী শাহ আলম বকশীকে। তিনি জামাত থেকে এবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং আসলে নির্বাচনের মাঠে এই দুই প্রার্থীর মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। রয়েছে হাতপাখার প্রার্থী জিএম নুরুল আমিন এবং আরও কিছু বৈধ প্রার্থী কিন্তু এই আসনে রয়েছে। প্রায় 9 জন বৈধ প্রার্থী এই আসনটিতে রয়েছে। তো এই যে প্রার্থীরা রয়েছে, এই প্রার্থীদের সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু বিভিন্নভাবেই আসলে যে প্রচারণার মাঠগুলো কিন্তু বিভিন্নভাবে জনসংযোগের চেষ্টা কিন্তু এখন চালিয়ে যাচ্ছেন এবং কি ধরনের জনসংযোগ আসলে তারা চালাচ্ছেন সেটি জানতে আমরা একদম সরজমিনে চলে যেতে চাই সেই এলাকায়। আমরা প্রথমেই যাচ্ছি আমাদের সহকর্মী মেহেদির কাছে। মেহেদি, একটু জানাবেন, আপনি গাজীপুরের দীর্ঘদিন ধরেই দেখছেন যে এখানে প্রচারণা বা হচ্ছে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো আসলে কীরকম আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং এখনকার যে প্রচারণার মাঠ, সেই প্রচারণার মাঠটা সম্পর্কে যদি আমাদের একটু জানান। দেখুন, গাজীপুর এক আসনটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে তার উপরেই অবস্থান করছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন যে সেই সুবাদে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এলাকায় বসবাস করছেন। সুতরাং সেই হিসেব অনুযায়ী কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে ভাসমান ভোটার, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এইবার ভোট দেবেন। তারা আসলে যেটি বলছিলেন যে যেহেতু এই এলাকার শিল্প প্রতিষ্ঠান বেশি, অর্থাৎ তাদের সুযোগ সুবিধার কথাই কিন্তু তারা বলবেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, বিগত শাসনামলে বেশ কয়েকটি একটু জানিয়ে রাখতে চাই, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এখানে হেভিওয়েট প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এবং এই আসনটি থেকে কিন্তু মন্ত্রিত্ব পেয়েছিলেন, যে নির্বাচিত হয়েছেন আখম মোজাম্মেল হক। সুতরাং তারপরও কিন্তু এই এলাকার মানুষের আক্ষেপ যে এই এলাকায় উন্নয়ন পর্যাপ্ত হয়নি, তার পাশাপাশি জলাবদ্ধতার সমস্যা তারা আমাদেরকে জানিয়েছে এবং সবকিছু মিলিয়ে যে বর্তমান যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে প্রত্যাশা সাধারণ ভোটারদের যে তাদের যে সকল চাওয়া রয়েছে সেটি পূরণ করবেন। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান রয়েছেন, এবারে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তার পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন, হাতপাখার মনোনীত প্রার্থী রয়েছেন। তারা সকলেই কিন্তু মাঠে আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এই আসনটি থেকে। তো এই ছিল গাজীপুর এক আসন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ। আমরা মেহেদির কথা শুনছিলাম এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই যে গাজীপুর যে আসনটি, এই আসনটিতে গুরুত্বপূর্ণ প্রার্থী এবং ভোটারদের যে চাহিদা, যে দাবি, যে উন্নয়নের প্রত্যাশা তারা করছেন, তাই সেই ব্যাপারগুলো আমাদেরকে তিনি আসলে সরজমিন থেকে তুলে ধরছিলেন। আমরা এবারের যে আসনটি নিয়ে আলোচনা করব তার জন্য আমরা যাব রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের আসনটি বরগুনা 4। এই বরগুনা 4 আসনের বৈশিষ্ট্যটা যদি একটু বলি তাহলে হচ্ছে যে এটি আসলে এই আসনটিকে বলা হয় বিএনপির দুর্গ, অর্থাৎ 12 বার যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে বগুড়ার এই আসনটিতে বিএনপি জয় পেয়েছে 8 বার।
তো এই আসনের দিকে যদি আমরা একটু মনোযোগ দিই, তো একটু আমরা চলে যাই রাজশাহী বিভাগের দিকে, এবং রাজশাহী বিভাগের যদি বগুড়াতে যাই এবং বগুড়া 4 আসনে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা জাতীয় সংসদের 39 নম্বর আসন, এবং এই 39 নম্বর আসনটির যদি সীমানাটা বোঝাতে চাই তাহলে হচ্ছে কাহালু এবং হচ্ছে নন্দীগ্রাম উপজেলা নিয়ে আসলে আসনটি রয়েছে, এবং এই আসনে ইউনিয়ন রয়েছে 14টি। এই যে 14টি যে আসন রয়েছে, এই 14টি আসনে আসলে ভোটারের সংখ্যাটা আসলে কেমন রয়েছে সেই জায়গায় যদি আমরা যাই, তাহলে বলতে হয় যে ভোটার এখানে আছে 3 লাখ, মোট ভোটার 3,59,523 জন, এবং পুরুষ ভোটার 1,78,985 জন। নারী ভোটার এখানে রয়েছে 1,80,530 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন, এবং এই কালাহু উপজেলার আসলে যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের কথা যদি বলি তাহলে ভোট কেন্দ্র রয়েছে 114টি এবং ভোট কক্ষ রয়েছে 649টি। আমরা এই যে পরিসংখ্যানগুলো দেখালাম, পরিসংখ্যানগুলোর পাশাপাশি আমরা প্রার্থীদের একটু পরিচিতিটা দেখে আসি। আসলে এই ভোট কেন্দ্র কারা কারা আসলে এবার প্রার্থী হচ্ছেন। বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোশাররফ হোসেন, তিনি ধানের শীষের প্রার্থী, এবং তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। তো এই যে পরীক্ষিত বিএনপির যে রাজনীতিবিদ, এই রাজনীতিবিদ কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, এবং হচ্ছে তিনি এবার প্রচারণায় আসলে সাধারণ মানুষের মধ্যে সাড়াও ফেলেছেন। তো দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন মোস্তফা ফয়সাল, তিনি জামায়াতে ইসলামের প্রার্থী, তার সঙ্গে আসলে লড়াইয়ের সম্ভাবনাটার কথা বলা হচ্ছে। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ জাতীয় পার্টি যে প্রার্থী রয়েছেন শাহীন মোস্তফা কামাল। তো এই তো ছিল হচ্ছে প্রার্থীদের পরিচিতি। আমরা আসলে সরেজমিনে একটু চলে যেতে চাই আমাদের প্রতিনিধির কাছে, তিনি আসলে আমাদেরকে জানাবেন আসলে সেখানকার মাঠের পরিস্থিতি কি। আওয়াল, একটু বলবেন আসলে এই যে এই সময়টার প্রচারণার খবরাখবর কেমন? বগুড়া 4 যেটি নির্বাচনী আসন সেটি কিন্তু কাহালু এবং নন্দীগ্রাম দুইটি উপজেলা নিয়ে গঠিত, এবং এই দুইটি উপজেলায় কিন্তু দুইটি পৌরসভা রয়েছে, কাহালু ও নন্দীগ্রাম পৌরসভা, এবং মোট 14টি ইউনিয়ন রয়েছে এই দুইটি উপজেলার মধ্যে নির্বাচনী এলাকায়। এবং এই যে নির্বাচনী এলাকাটি রয়েছে, এই দুই নির্বাচনী এলাকায় কিন্তু ভোটার আছে 3,56,000 জন, যার মধ্যে নারী ভোটার কিন্তু সবচাইতে বেশি 1,79,000 নারী ভোটার এখানে আছেন, এবং পুরুষ ভোটার আছেন কিন্তু 1,77,000। এছাড়াও এই যে দুইটি নির্বাচনী এলাকা, যে উপজেলায় কিন্তু মোট ভোট কেন্দ্র আছে 114টি, এবং দুইটি ভোট কেন্দ্র কিন্তু স্থায়ী। এছাড়াও এই 114টি ভোট কেন্দ্রের জন্য কিন্তু ভোট কক্ষ আছে 649টি। এবং এই যে আসনটি বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম উপজেলা নিয়ে, এই আসন থেকে কিন্তু বগুড়া জেলা বিএনপির যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন মোশাররফ হোসেন, তিনি কিন্তু ধানের শীষের প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং 2018 সালের যেটি রাতের ভোট হিসাবে পরিচিত, যেখানে গুটি কয়েক আসন পেয়েছিল বিএনপি সারা দেশ মিলে, সেখানে কিন্তু মোশাররফ হোসেন এই বগুড়া 4 থেকে নির্বাচিত হয়েছিলেন। এবং যেমনটি বলছিলাম যে এইবারও তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 12টি যে জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত হয়েছে, এর মধ্যে কিন্তু 8বারই কিন্তু এই আসন থেকে বিএনপি নির্বাচিত হয়েছেন। এবং অপরদিকে জামায়াতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মোস্তফা ফয়সাল, তিনি কিন্তু আসলে ঢাকা মহানগর শিবিরের সভাপতি ছিলেন, এবং 2014 সালের অংশগ্রহণমূলক যে নির্বাচন উপজেলায়, সেখানে কিন্তু কাহালু এবং নন্দীগ্রাম দুই উপজেলাতেই কিন্তু আসলে জামায়াতে ইসলামের যারা মনোনীত প্রার্থী ছিল ও চেয়ারম্যান পদে তারা কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবং সহজ করে বলতে গেলে এই যে দুই উপজেলা, সেখানে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে জামায়াতে ইসলাম এবং বিএনপির মধ্যে। এছাড়াও জাতীয় পার্টি, এলডিপি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী কিন্তু এই আসনটিতে রয়েছে। তো বগুড়া 4 যে নির্বাচনী এলাকা, এই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ। ধন্যবাদ আওয়াল। আসলে আমাদের প্রতিনিধি যেটি আসলে সরজমিন থেকে যেটি জানাচ্ছিলেন, সেটি হচ্ছে পরিসংখ্যান বলছে এই নির্বাচনে প্রভাব ফেলবে, অর্থাৎ মূল যে কাজটি আসলে করবেন তা কিন্তু নারী ভোটাররা। তো প্রার্থীরাও আসলে নারী ভোটারদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আসলে মাঠে থাকছেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের প্রার্থী আক্তার হোসেন। সকালে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলার চরম ব্যর্থতার অভিযোগ করেন আক্তার হোসেন। জুলাইয়ের সব শক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রত্যাশা।
পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ মেতে উঠছেন আলোচনা সমালোচনায়। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, কাঙ্ক্ষিত উন্নয়ন চান গাইবান্ধাবাসী। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী বিপ্লব ইসলাম। আমি আছি গাইবান্ধা ৫ আসনের ফুলছড়ি উপজেলার ফলি এলাকায়। এখানে চায়ের আড্ডায় মানুষের কাছে শুনবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। যুব সমাজের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। বালাসীঘাটে এবং টানেল বা সেতু দিলে আমরা এই উত্তরবঙ্গের লোকের জন্য, আমাদের গাইবান্ধা জেলার জন্য একটু ভালো হবে। এই টানেলটা যদি পুনরায় হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের জন্য খুবই ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য সবকিছু প্রসার ঘটবে। গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য একটু সহযোগিতা করার জন্য এই ধরনের প্রার্থী হলে ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, ওগুলোতে যেন সেতু নির্মাণ করে, এই ধরনের প্রত্যাশা আমাদের প্রার্থীর কাছে। সেজন্য গাইবান্ধার উন্নয়নমূলক কাজ করে এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়। এই ছিল নির্বাচনের সময়। এরপর দেখবেন রাতের সময় দেখার আমন্ত্রণ। সঙ্গেই থাকুন সময়ের।